সুপ্রিয় দর্শক শ্রোতা, ইসরায়েল ফিলিস্তিন নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে। এই হামলার বিরুদ্ধে অবস্থান নিয়েছে ইরান এবং ইরানের পাশে দাঁড়িয়েছে রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, কাতার। ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে আমেরিকা। ইসরায়েল এবং ইরান যদি যুদ্ধ বেঁধে যায় সেক্ষেত্রে কে জয়লাভ করতে পারে এবং আমাদের হাতে পাওয়া আন্তর্জাতিক সংবাদের প্রথমে থাকবে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। সম্ভাব্য মার্কিন হামলা নিয়ে আরব দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি। আরো বিস্তারিত জানিয়ে দিব। ইসরায়েল আমাদের ১ নম্বর শত্রু, লেবাননের সেনা কমান্ডারের ঘোষণা। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম জিহাদের আহ্বান জানিয়ে ফতোয়া জারি। গাজায় গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচির ডাক। আরো জানিয়ে দিব, রাশিয়া ইউক্রেন সংঘাতে পাল্টা হামলা তীব্র হচ্ছে। এবার ইউক্রেনের বন্দর চাইছে পোল্যান্ড। ইরানের পাশে রাশিয়া, চীন, কাতার। এবং সর্বশেষে জানিয়ে দিব, পশ্চিমাদের দমনে জোট বাঁধছে ইরান, উত্তর কোরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। সম্ভাব্য মার্কিন হামলা নিয়ে আরব দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি। সম্ভাব্য মার্কিন সামরিক হামলার ব্যাপারে প্রতিবেশী আরব দেশগুলোকে হুঁশিয়ারি দিয়েছে ইরান। বলেছে, মধ্যপ্রাচ্যের যেসব দেশে মার্কিন ঘাঁটি রয়েছে তারা যদি ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে সহায়তা করে তাহলে তারাও আক্রান্ত হতে পারে। এক সিনিয়র ইরানি কর্মকর্তার বরাতে এমনটা জানিয়েছে রয়টার্স। নতুন পরমাণু চুক্তি ইরানের উপর সর্বোচ্চ চাপ কৌশল নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, চুক্তিতে রাজি না হলে ইরানের উপর বোমা ফেলবেন, কিন্তু তাতে কাজ হয়নি। ফলে ইরানের সঙ্গে এবার সরাসরি আলোচনা বসার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে ইরান ট্রাম্পের সরাসরি আলোচনার প্রস্তাব উড়িয়ে দিয়েছে। নাম প্রকাশ না করার সত্ত্বে দেশটির সিনিয়র কর্মকর্তারা বলেছেন, ইরান যদিও সরাসরি আলোচনার প্রস্তাব নাকচ করে দিয়েছে, তবে প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রগুলোর মধ্যে বার্তা পাঠানোর জন্য দীর্ঘদিনের চ্যানেল ওমানের মাধ্যমে পরোক্ষ আলোচনা চালিয়ে যেতে চায়। ওই কর্মকর্তার কথায়, পরোক্ষ আলোচনা রাজনৈতিক সমাধানের বিষয়ে ওয়াশিংটনের আন্তরিকতা মূল্যায়নের সুযোগ করে দেবে বলে আশা করা হচ্ছে। ওই কর্মকর্তারা বলেন, যদিও সেই পথটি বন্ধুর হতে পারে, তবে যদি যুক্তরাষ্ট্র এটাকে সমর্থন করে তবে এই ধরনের আলোচনা শিগগিরই শুরু হতে পারে। ওই কর্মকর্তা জানিয়েছেন, ইরান মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশ ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক এবং বাহরাইনকে ওই মর্মে নোটিশ পাঠিয়েছে যে ইরানের উপর মার্কিন হামলায় যে কোনো সমর্থন যেন হামলার সময় মার্কিন সামরিক বাহিনী তাদের আকাশ সীমা বা ভূখণ্ডের ব্যাপার শত্রুতামূলক আচরণ হিসেবে বিবেচিত হবে। ওই ধরনের কর্মকর্তা তাদের জন্য মারাত্মক পরিণতি বয়ে আনবে বলে জানান ওই কর্মকর্তা। আরো জানান, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের সশস্ত্র বাহিনী উচ্চ সতর্কতা রেখেছেন। ইসরায়েল আমাদের ১ নম্বর শত্রু, লেবাননের সেনা কমান্ডারের ঘোষণা। লেবাননের সেনাবাহিনীর কমান্ডার তার দেশের ভূখণ্ডে ইহুদিবাদী ইসরায়েলের বারবার আগ্রাসনের কথা উল্লেখ করে বলেছেন যে ইসরায়েলকে আমরা ১ নম্বর শত্রু বলে মনে করি। লেবাননের সেনাবাহিনীর কমান্ডার রুডলফ হেইকেল শনিবার সন্ধ্যায় বলেছেন, লেবাননের ১ নম্বর শত্রু হলো ইসরায়েল, যারা ক্রমাগত লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘন করে যাচ্ছে। পাস্টুডে জানিয়েছে। তিনি আরো বলেছেন, লেবাননের সেনাবাহিনী এবং তার সমস্ত গণতন্ত্র দেশটি রক্ষা করে এবং সেনাবাহিনী লেবাননের বিভিন্ন অঞ্চলে জনগণকে নিয়ে গঠিত ওই স্বদেশ রক্ষা করে এবং সীমান্তের ভিতরে এবং বাহিরে নিরাপত্তা রক্ষা করে। অন্য খবরে বলা হয়েছে, মার্কিন যুদ্ধবিমানগুলো শনিবার সন্ধ্যায় পশ্চিমাঞ্চলীয় প্রদেশ হুদাইদার কামরান দ্বীপে ৫ বার বোমা হামলা চালিয়ে ইয়েমেনের বিরুদ্ধে তাদের আগ্রাসন অব্যাহত রেখেছে। শনিবার রাতে মার্কিন যুদ্ধবিমানগুলো উত্তর ইয়েমেনের সাদা প্রদেশের হাফচিন অঞ্চলে ৪ দফা হামলা চালায়। একটি দোকানে ওই হামলা ২ ইয়েমেনি নাগরিক শহীদ হন এবং বেশ কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়। অন্যদিকে ইয়েমেনের সশস্ত্র বাহিনী রোববার সকালে ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসন লিপ্ত লোহিত সাগরে অবস্থিত মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াইসারি ঘোষণা করেছেন, গত কয়েক সপ্তাহে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ইউনিটগুলো নৌবাহিনীর সহযোগিতা লোহিত সাগরে আমেরিকার যুদ্ধজাহাজ, বিশেষ করে ট্রুমান বিমানবাহী রণতে আক্রমণ করেছে এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে ওই জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করেছে। ইসরায়েলের বিরুদ্ধে মুসলিমদের জিহাদের আহ্বান জানিয়ে ফতোয়া জারি। গাজায় অবরুদ্ধ ফিলিস্তিনের বিরুদ্ধে ১৭ মাস ধরে চলা ভয়াবহ যুদ্ধের পরিপ্রেক্ষিতে এক বিরল ধর্মীয় ফরমান বা ফতোয়া জারি করেছেন বেশ কয়েকজন বিশিষ্ট মুসলিম বিশেষজ্ঞ। সমস্ত মুসলিম এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশকে ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করার আহ্বান জানিয়েছেন তারা। শুক্রবার সমস্ত মুসলিম দেশকে তাদের ম্যান্ডেট অনুসারে ফিলিস্তিনের চলমান গণহত্যা এবং ধ্বংসযজ্ঞ বন্ধে অবিলম্বে সামরিক, অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করার আহ্বান জানান মিশরি ইসলামী পণ্ডিত
ইউসুফ আল কারদাবির নেতৃত্বাধীন ইসলামী সংগঠন ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলারশিপ মহাসচিব এবং প্রভাবশালী কুর্দি সুন্নি ইসলাম পণ্ডিত শেখ আলী আল কারাদাগি। শেখ আল কারাদাগির শরী এবং ফিকহ এবং ইসলামী অর্থনীতির বিশেষজ্ঞ। তিনি দোহার কাতার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শরী এবং ইসলামিক স্টাডিজ অনুষদের আইনশাস্ত্রের অধ্যাপক। ইসরায়েলকে প্রতিহত করতে প্রায় 15 দফা ফরমান এবং ফতোয়া জারি করেছেন তিনি। ফতোয়ার আলী আল কারদাগি বলেছেন, গাজা ধ্বংস হওয়ার সময় আরব এবং ইসলামী সরকারগুলোর সমর্থন দেওয়ার ব্যর্থতা ইসলামী আইন অনুসারে যেখানকার নির্যাতিত মানুষদের প্রতি বড় অন্যায়। গাজার মুসলমানদের নির্মূলের চেষ্টা করা কাফের শত্রু ইসরায়েলকে সমর্থন করা নিষিদ্ধ, তা যে ধরনের সমর্থন করে না কেন। ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি করা নিষিদ্ধ। সুয়েজ খাল, বাবেল মন্দব, হরমুজ প্রণালী অথবা যে কোনো স্থল, সমুদ্র এবং আকাশপথের বন্দর এবং আন্তর্জাতিক জলপথ দিয়ে তাদের জন্য অস্ত্র পরিবহন সহজতর করা নিষিদ্ধ। গাজায় গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে ওয়ার্ক নো স্কুল কর্মসূচি ডাক। গাজা ইসরায়েলের চলমান গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে সর্বাত্মক অবরোধের ডাক দিয়েছে দ্য ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস ইন প্যালেস্টাইন। আগামীকাল 7 এপ্রিল সোমবার অবরোধ পালনের আহ্বান জানিয়েছে সংগঠনটি। ফিলিস্তিন সহ বিশ্বজুড়ে এই পালনের ডাক দিয়েছেন তারা, খবর ওয়াফা নিউজ এজেন্সির। এক বিবৃতিতে রবিবার সংগঠনটি জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে বিশ্বজুড়ে সোচ্চার এবং ঐক্যবদ্ধ হতে ওই অবরোধের ডাক দেওয়া হয়েছে। সেই সঙ্গে ইসরায়েলের অভয়ঙ্কর নৃশংসতা সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং প্রতিরোধ জোরালো করতে এটি পালনের আহ্বান করা হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, গাজায় বেসামরিক নাগরিক, নারী এবং শিশুদের হত্যা করেছে ইসরায়েল, লাখো ফিলিস্তিনিকে ঘরছাড়া করা হচ্ছে। বিবৃতিতে ইসরায়েল আগ্রাসন বন্ধে স্থানীয় এবং আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদার এবং আন্তর্জাতিক আইন এবং ফিলিস্তিন অধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহিতার দাবি অব্যাহত রাখার গুরুত্বের উপর জোর দেওয়া হয়। এদিকে বাংলাদেশে অনেক তরুণ নেতৃত্ব গাজা ইস্যুতে সরব হয়েছেন। ইতিমধ্যে সামাজিক মাধ্যমে এই অবরোধ সম্পর্কে পোস্ট করেছেন অনেক নেতা। তারা দেশ জুড়ে নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচি পালনের উপর জোর দিচ্ছেন। রাশিয়া ইউক্রেন সংঘাতে পাল্টা হামলা তীব্র হচ্ছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে, কারণ একে অপরকে হামলা চালানোর পরিমাণ বেড়ে গিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা আলোচনা চললেও ইউক্রেন রাশিয়ার জ্বালানি স্থাপনায় হামলা বাড়িয়ে দিয়েছে। শুধু 24 ঘন্টার মধ্যে ইউক্রেন রাশিয়ার বিভিন্ন স্থাপনায় 14 বার হামলা চালিয়েছে। এর মধ্যে ড্রোন এবং আর্টিলারি সেল ব্যবহার করে ইউক্রেন রাশিয়া বিনস্কো, বেলগরোদ, সলেনস্কো, লিপিডস্কো এবং বর্নিস্কো এলাকায় ক্ষতি সাধন করেছে। এর ফলে পরিস্থিতি আরো খারাপ হয়ে উঠেছে এবং দুই দেশের মধ্যে সংঘাতের তীব্রতা বেড়েছে। এদিকে রাশিয়া পাল্টা হামলা চালিয়েছে ইউক্রেনের মধ্যাঞ্চল শহর ক্রিবি শহরের একটি আবাসিক এলাকায় রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 14 জন নিহত হয়েছেন। এর মধ্যে 6 জন শিশু। এই হামলায় চলতি বছর রাশিয়ার সবচেয়ে প্রাণঘাতী হামলা হিসেবে চিহ্নিত হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সব তথ্য নিশ্চিত করেছেন। শুক্রবার রাতে রাশিয়া হামলা চালায় যাতে ক্রিবি শহরে ঘটেছে একটি জেলেনস্কির জন্মস্থান। হামলায় সেখানকার বেশ কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় গভর্নর সেরিয়ে লিসাক জানিয়েছেন, হামলায় অন্তত 50 জন আহত হয়েছেন, যাদের মধ্যে 30 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিভিন্ন ভিডিও ফুটেজ থেকে দেখা গিয়েছে ফুটপাতে লাশ পড়ে থাকে এবং আহতদের উদ্ধার করা হচ্ছে। এছাড়া ভিডিওতে আকাশে ধূসর ধোঁয়া উঠতে দেখা গিয়েছে, তবে ভিডিওগুলোর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। পরিস্থিতি আরো গুরুতর হতে পারে, কারণ আহতের সংখ্যা আরো বাড়তে পারে। এবার ইউক্রেনের বন্দর চাইছে পোল্যান্ড। রাশিয়ার সামরিক পরমাণু সামনে বিধ্বস্ত ইউক্রেনের নিজস্ব সম্পদের উপর যুক্তরাষ্ট্রে নয়, এখন নজর পড়েছে ইউরোপেরও। পোল্যান্ডের কৃষি এবং গ্রামীণ উন্নয়ন উপপ্রধানমন্ত্রী মিশেল কোলাভজেন্স বলেছেন, শস্য পরিবহনের জন্য ইউক্রেনের কৃষ্ণ সাগরের বন্দর ওডেসার একটি অংশ আমাদের অধিগ্রহণ করা উচিত। গম, ভুট্টা, সূর্যমুখী তেল রপ্তানির জন্য বিশ্বব্যাপী একটি গুরুত্ব বন্দর ওডেসা। 1794 সালে তুর্কি দুর্গের স্থানে রাশিয়ান সাম্রাজ্য বন্দরটি প্রতিষ্ঠা করে। ইউক্রেনীয়দের ওডেসা বন্দর একটি ঘাঁটি বিক্রয় করা 50 বছরের জন্য বন্দরটি লিজ নেওয়ার প্রস্তাব করতে চান পুলিশ মন্ত্রী। তিনি চাইছেন পোল্যান্ডে একটি নিজস্ব শস্য বন্দর থাকুক। শুক্রবার পোলিশ নিউজটি তিনি এসব কথা বলেছেন। মিশাল কোলজেক আরো বলেছেন, ওডেসা এমন একটি জায়গা পাওয়া যেতে পারে যেখানে পুলিশ ইউরোপিয়ান শস্য পরিবহন করা হবে। এবারে কৃষ্ণ সাগরে পোল্যান্ডের উপর প্রবেশাধিকার নিশ্চিত করতে চায়। তার পরামর্শ, দক্ষিণ পূর্ব পোল্যান্ড থেকে শস্য রপ্তানির জন্য বন্দরটি ব্যবহার করা যেতে পারে। ইরানের পাশে রাশিয়া, চীন, কাতার। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে মুসলিম পরম বন্ধু সেটি তিনি বারবার প্রমাণ করেছেন। ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে সবসময় উচ্চকণ্ঠ ছিল রুশ নেতা। ইরানের সাথে সবসময় গভীর বন্ধুত্ব বজায় রেখে চলেছেন পুতিন। দুদেশের মধ্যে বন্ধুত্ব অব্যাহত রাখতে গোপনে ক্ষেপণাস্ত্র, ড্রোন আদান প্রদানও চলে। ইসরায়েলি হামলার মাত্র কয়েকদিন আগে তেহরানে গিয়েছিলেন রুশ প্রধানমন্ত্রী মিখাইল মিশতুসিন। বৈঠক করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথেও। সেই বৈঠকের কথা জানার পর বহু বিশ্লেষকের ধারণা, ইসরায়েলি ইরানের
হামলার পেছনে পরোক্ষ সায় ছিল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। সেই ঘটনা ছিল পরোক্ষ, এবার সরাসরি ইরানের সাহস এবং ইসরায়েলের আগ্রাসন নিয়ে উচ্চকণ্ঠা পুতিনের প্রশাসনের। মধ্যপ্রাচ্যের সংকটের নৈপথ্যে যুক্তরাষ্ট্র যে কলকটি নাড়ছে সেই ব্যাপারে সরাসরি ক্ষোভ ঝেড়েছেন রাশিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জারিয়া জাকারোভা। তিনি বলেছেন, পূর্ব এশিয়া মার্কিন প্রেসিডেন্টের নীতিতে ওই অঞ্চলে অশান্তি আরো বৃদ্ধি করেছে। মধ্যপ্রাচ্যের সংকটে পুরোপুরি অকৃতকার্য। টেলিগ্রামে দেওয়া পোস্টে তিনি বলেছেন, এই সংঘাত একটি রক্তাক্ত নাটক যা শুধু দ্রুত গতিতে এগোচ্ছে। রাশিয়া তথা পুতিনের আরেক বন্ধু চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও ইরানের পুরো বন্ধু নীতিগতভাবে সবসময় ইরানের পাশে ছিল শক্তিশালী দুই দেশ দুটি। মধ্যপ্রাচ্যের সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা বলেছে, আন্তর্জাতিক এবং আঞ্চলিক পরিস্থিতি যাই হোক না কেন, চীন সবসময় ইরানের বিশ্বস্ত অংশীদার এবং বরাবর মতো ইরানকে সমর্থন করবে। পশ্চিমাদের দমনের জোট বাঁধছে ইরান উত্তর কোরিয়া। চীন এবং রাশিয়ার মতো পরশক্তির বাইরে বর্তমানে আমেরিকার সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে পরমাণু শক্তিধর দেশ উত্তর কোরিয়া এবং মধ্যপ্রাচ্যের সম্ভাব্য পরমাণু শক্তিধর দেশ ইরান। চলমান ভূরাজনৈতিক পরিস্থিতি তেহরান এবং পিয়ংইয়ং উভয় যুক্তরাষ্ট্রভিত্তিক নীতি নিয়ে চলছে। এমন পরিস্থিতি দুদেশের জোট নিয়ে বেশ শঙ্কিত ন্যাটো। শুধু তাই নয়, এই দুদেশের পরমাণু কৌশল নিয়ে বিস্তর আলোচনা চলছে পশ্চিমা দেশগুলোর মধ্যে। জার্মান সংবাদ মাধ্যম ডয়েচ ভেলের এক প্রতিবেদনে বলা হয়, বিশ্ব পরিস্থিতিতে মার্কিন প্রভাব মোকাবেলায় নিজেদের মধ্যে পরমাণু এবং ড্রোন বিষয়ক তথ্য বিনিময় করতে পারে ইরান এবং উত্তর কোরিয়া। পাশাপাশি বিশ্ব রাজনীতিতে বিশ্বের নিজেকে প্রাসঙ্গিক করে তুলতে রাশিয়া এবং চীনের বাইরে নতুন মিত্র খুঁজতে উত্তর কোরিয়া। ফলে মধ্যপ্রাচ্যের প্রবল মার্কিন বিরোধী দেশ ইরানের উপর আস্থা রাখতে চাইছেন কিম জং উন। সিউলে ইউনিভার্সিটি অব নর্থ কোরিয়া স্টাডিজ এর অধ্যাপক কিম জং ইয়ন জানান, উত্তর কোরিয়া মনে করছে আমেরিকার বিরোধিতা এবং ইরানের পাশে দাঁড়ানোর একটি ভালো সুযোগ তাদের সামনে এসেছে। পাশাপাশি তেহরানের কাছে অস্ত্র এবং সামরিক প্রযুক্তি বিক্রি করার একটি সুযোগ পাওয়া যাচ্ছে বলে মনে করছে পিয়ংইয়ং। দুদেশের উপরই পশ্চিমা নিষেধাজ্ঞা রয়েছে, যার মধ্যে কিছুটা আর্থিক সুবিধা পেতে চাইছে উত্তর কোরিয়া।